ওজন নদী শোনো, ঝর্ণাদির জন্য গতকাল যে ট্রেটা কিনে এনেছিলাম, আজকে সকালে আসতেই যেই না হাতে দিয়েছি, কি যে মানুষটা খুশি হলো। ওই যে সুন্দর একটা হাসি দিয়ে যখন জিনিসটা হাতে নিল, সেটাতেই না সত্যি ভীষণ ভালো লাগলো। ওই যে একটা হাসি ওর মুখে ফুটে উঠলো, সেটাতেই আমার মন অনেকটাই ভালো হয়ে গেছে গো। আমার বিশ্বাস কারো সাথে ভালো ব্যবহার রাখলে সেও কিন্তু ভালো ব্যবহারটাই দেওয়ার চেষ্টা করে। সেই কারণে আমি কিন্তু কখনোই ঝর্ণাদির সাথে খারাপ ব্যবহার করি না, কখনো ওকে ফিলই করাই না যে আমাদের বাড়িতেও কাজ করে। আমি দিদি বলে সম্বোধন করি এবং মানুষটা সত্যিই ভীষণ ভালো গো। ও যে এত কাজের একটা মেয়ে, কি বলবো, বয়সে আমার থেকে বড়, আর এত চটপটে, এত ধৈর্যশীল, সব থেকে বড় কথা। একদিন ওর বাড়ির গল্প বলছিল, সেগুলো শুনে না সত্যিই খারাপ লাগলো যে হ্যাঁ, আমরা দুজনেই তো মেয়ে মানুষ, ওর জীবনটা একরকম, আমার জীবনটা একরকম। আমাদের দাদাভাই সবসময় বলে ওকে একটু দেখো। তো যাই হোক, চলো, সকালটা তো শুরু হলো, এবার টুকটুক করে সমস্ত কাজকর্মগুলো শুরু করি। চুলটা ভেজা ছিল, আর যেই না আঁচড়েছি পুরো জলটা পিঠে লেগে একদম নাইটির পিছনের দিকটা ভিজে গেছে, ভালো লাগছিল না, তাই চেঞ্জ করে আবারও এই নাইটিটাই পরে নিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে হলো সোমবার, আর ঘড়িতে এখন সময় ঠিক সকাল 7:30। আজকে জানো তো, একটা কাজ আমার মিস হয়ে গেছে। তোমাদের দাদাভাই প্রতিদিনই আমাকে ভোরবেলায় 5টার সময় ডেকে দেয়। তো আমি 5টার সময় উঠে তারপর ঘরে টুকিটাকি কাজ সেরে তো বেরোই হাঁটতে। আজকে 4টের সময় যখন উঠেছি তখনও দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আবার তোমাদের দাদাভাই যখন বেরোলো 5টার সময় ও বেরোয়, তখন নাকি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। সেই কারণে আমাকে আর ঘুম থেকে ডাকেনি, আর আমি তো ঘুমিয়ে পড়েছি, আমি অ্যালার্মও দিইনি। 6:30টায় আমার অ্যালার্মটা বাজে। তো 6:30টার সময় হট করে ঘুমটা ভেঙে দেখি কী হলো, আজকে তুমি হাঁটতেই যাইনি, এত বেলা হয়ে গেল। তো আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কী হলো, আজকে তুমি আমাকে ডাকোনি কেন? তো আমাকে বলছে সেই সময় নাকি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, মানে বৃষ্টির মধ্যে কেউ হাঁটতে যায়, তো সেই কারণে আজকের হাঁটাটা আমার একেবারেই মিস হয়ে গেল। কী আর করা যাবে, চলো। তো ওদিকে বাবান ব্রাশ করতে গেছে, সমস্ত গুছিয়ে নিই। বিছানা নোংরা হয়ে থাকলে না একেবারেই ভালো লাগে না, মনে হয় যেন কতক্ষণে এগুলো সমস্ত গোছগাছ করে নেব। তো চলো এগুলো সমস্ত গোছগাছ করি। ওদিকে আজকে দিদি এসেছে, কারণ আজকের ওয়েদার কিন্তু এখন বেশ ভালো, বেশ হালকা হালকা রোদ উঠেছে। জানি না বেলার দিকে বৃষ্টি হবে না রোদ হবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন এই অবস্থাতে ওয়েদার মোটামুটি ভালো লাগছে। তো দিদি ওদিকে এসেছে, দিদির কাজ শুরু হয়ে গেছে, আর এদিকে আমিও আমার সংসারের কাজগুলো টুকটুক করে চলো সমস্তটা শুরু করি। আজ সোমবার, বাবানকে আজকে স্কুলে পাঠাবো, আর সকালে ম্যাডামের কাছে পড়াও রয়েছে, তো বাবানেরও আজকে বেশ চাপ রয়েছে। স্কুল থেকে আস্তে আস্তে প্রায় সেই 4:30। সারাটা দিন বাবার না থাকলে আমি সত্যিই মানে নিজের মতো নিজের তালে কাজ করি, একটুকু বকবক করতে হয় না, কোনো ঝামেলা থাকে না। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মায়েরা সত্যিই নিশ্চিন্ত হয়, তাই না? কি বলো তোমরা, কমেন্টে জানিও। তো চলো আর বেশি দেরি করবো না, কাজকর্ম সমস্ত শুরু করি। আর হ্যাঁ, পুরো ব্লগটা দেখতে থাকো। আজ হলো পঞ্চমী, আর আজকের দিনে তো আমাদের বাড়িতে তোমরা জানোই লুচি পরোটা এই সমস্তই করা হয়। একটা সময় ছিল যখন পান্তা ভাত খাওয়া হতো, মানে আগের দিনকে ভাত করে রেখে সেটাতে জল ঢেলে পরের দিনকে খাওয়া হতো, উনুন জ্বালানোই হতো না। কিন্তু এখন সময় বদলেছে, আর কেউ খেতেও চায় না পান্তা ভাত, কেউ খেতে চায় না। আর মা অথবা আমি কেউ একজন পালনই করি, যে পালনই করে সে ভাত খায় না, বাকি সবাই ভাত খায়। তো এটা না অনেক দিনই হলো উঠে গেছে আমাদের বাড়িতে, পান্তা ভাতের রেওয়াজটা আর নেই। এখন আমরা নিরামিষ ভাত তরকারি প্রতিদিনই মানে যেরকম রান্না করি তেমনভাবেই পঞ্চমীর দিনকে রান্না হয়, তার সাথে হয় লুচি অথবা পরোটা, যেটা সবাই টিফিনে খায় এবং সারাটা দিনে ওইটাই যে পালনই করে সে খায়। তো এখন তো পালনই আমিই করি, যেহেতু শাশুড়ি মায়ের শরীর ভালো না, উনিও অনেক রকম ওষুধ খান,
সেখানে লুচি পরোটা খেলে হয়তো একবেলা খাবেন আর একবেলা খাবেন না, এতে করে ওষুধ খেতে ওনার অসুবিধা হবে। যদিও বা উনি আমাকে কোনো সময় চাপ দেন না, উনি আমাকে সবসময় বলেন যে পঞ্চমী আমি করছি, কিন্তু আমি দেখি যে না, থাক, মানুষটা এত ওষুধ খায়, এত প্রেশারের মধ্যে উনি থাকেন, তার মধ্যে যদি খাওয়া দাওয়াটাও ঠিকঠাক না দিতে পারি তাহলে উনি অসুস্থ হয়ে গেলে আমাদের আবারও সেই সমস্যার সম্মুখীন হতে হবে। তার থেকে বরঞ্চ সুস্থ থাকুক, আমি তো সুস্থ আছি, আমিই বরঞ্চ করি। তো সেই রকম চিন্তাভাবনা করেই এবারেও পঞ্চমীটা আমিই করছি। আর আজকে আলুর তরকারি করব, ওই যেমনটা করি আর কি, আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু চচ্চড়ি করি, ঠিক তেমনটাই করব। আর তার সাথে আজকে লুচি নয়, আজকে পরোটা করব। ময়দাটা বেশ অনেক দিন ধরে এনে রাখা ছিল, মানে এটা আগের ময়দা। এর আগের দিনকে তো আমি তোমাদের দাদাভাইকে দিয়ে 2 কেজি ময়দা আনিয়েই রেখেছি, কিন্তু আগের ময়দাটা তো আগেই খরচ করে ফেলতে হবে, সেই কারণে সেটাই বের করে নিলাম। তবে বের করতে গিয়ে দেখছি কি প্লাস্টিকে মানে ওপরটা থেকে 2-1টা কিরি পোকা রয়েছে, সেই কারণে ভালো করে না চেলে নিচ্ছি। আর এই যে ছাঁকনিটা রয়েছে, এটা কিন্তু আমার অনেক রকম কাজে বেশ কাজে লাগে। এই যেমন ধরো এখন এই ময়দা চাল্লাতেও কিন্তু বেশ সুন্দর কাজে লাগছে। তো দেখতেই পারলে বেশ 6-7টা মতো কেরি পোকা দেখতে পারলাম, মানে সবে ধরেছে জানো তো। আর বেশি দিন রেখে দিলে কেমন জটা জটা ধরে যেত, আর কেরি পোকা একদম মানে ডিম পেড়ে একদম নষ্ট করে ফেলতো ময়দাটা, তখন আর একদম খাওয়ার উপযোগীই থাকতো না। আটা ময়দা মাখার বিষয়টা না আমার কাছে যেন একটু টাফই লাগতো একটা সময়। তখন আমি কিছুতেই আটাও মাখতে পারতাম না, ময়দাও মাখতে পারতাম না, বুঝেই উঠতে পারতাম না কেমন মাখবো। আর এতে করে হতো কি, হয়তো বেশি করে জল দিয়ে ফেলতাম, আর তাতে করে যখন বেলতে যেতাম একেবারে সমস্তটাই ওই চাকির মধ্যেই লেগে যেত। কত যে সময় লেগেছে সংসারের এই টুকিটাকি কাজগুলো শিখতে, কি বলবো, শেখার কোনো শেষ নেই, এখনও শিখছি। ছোটদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি, আর বড়দের কাছ থেকে সে তো শিখছি প্রতিটা নিয়ত। তো যাই হোক, এখন কিন্তু লুচি পরোটা করতে গেলে আর ভয়ও লাগে না, অথবা কোনো রকম সমস্যাও হয় না। এখন কিন্তু একদম নির্বিঘ্নে সুন্দরভাবে লুচি পরোটা আমি করতে পারি। আজকে একটু সুজি করব, অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছে যে একটু সুজি করো, তো করা আর হচ্ছিল না, তো সুজির প্যাকেটটা বার করে নিলাম, আর এই কৌটোর মধ্যে ঢেলে রাখছি, আর বাকিটুকু যেটুকু প্যাকেটে রয়েছে সেইটা দিয়েই সুজি বানিয়ে নেব। আজকে আলুর দম করাই যেত, কিন্তু জানো তো আগামীকাল যেহেতু আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো, সেই কারণে আগামীকালও আমাদেরকে লুচি খেতে হবে। আর সেই কারণেই ভাবলাম কি যে আগামীকাল লুচির সাথেই বরঞ্চ আলুর দমটা রান্না করব, সেই কারণে আজকে আর করছি না। আর এদিকে জানো তো একটু তাড়াহুড়ো করতে গিয়ে একটা গোলমেল করে বসে আছি। আসলে হয়েছে কি, প্রথমেই তো কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নেব, তারপর সুজি দেব, একদম উল্টো ব্যাপারটা করে ফেলেছি। আগেই কড়াইয়ের মধ্যে সুজি দিয়ে ফেলেছি, তারপর যখন মনে পড়লো যা এটাকে তো ঘিয়ে ভাজতে হবে, তখন মনে পড়ার সাথে সাথেই 1 চামচ ঘি এর মধ্যে মিশিয়ে দিয়ে নিলাম। ঘিয়ে ভেজে সুজি রান্না না করলে আমাদের বাড়িতে কেউ খাবেই না, আর খেতেও যেন খুব একটা ভালোও লাগে না। আর জানো তো তোমাদের দাদাভাই সাদা সুজি একেবারেই পছন্দ করে না, ওর সুজি এইরকম ঠিক লাল করে কড়া করে ভাজতে হবে, তবেই দেখি ও ভালো খায়। আমারও এই বাড়িতে এসে দেখি সেরকমটাই শেখা হয়ে গেছে, এখন আর একেবারেই ভুল হয় না, ঠিক ওর মন মতন করেই সুজি আমি ঠিক রান্না করতে পারি। আর এই প্রতিটা দিন কী যে শুরু হয়েছে, এই দেখলাম রোদ, এই দেখছি বৃষ্টি, কী যে অবস্থা দেখো। সমস্ত জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, গতকালকে যেগুলো কেচেছিলাম সেইগুলো পর্যন্ত আজকে শুকোয়নি। গতকাল স্নানের পর যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আবার ধরো তোমাদের দাদাভাই কাছ থেকে আসার পর তো প্রতিদিনই জামা কাপড়গুলো আমি জল কাচা করে দিই, তো সেইগুলোও তো আমি ধুয়ে রেখেছিলাম। সেই সমস্ত জামা কাপড়গুলো গতকাল তো শুকোয়নি, আজকে যদিও বা সকালবেলায় বাইরে মেলে দিয়েছিলাম, ব্যাস আবারও বৃষ্টি শুরু। আবার দৌড়তে দৌড়তে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি। মিনিট 5 মতন বৃষ্টি হয়েছে, আবারও দেখো কেমন রোদের ভাব উঠেছে। বৃষ্টি এখন একেবারেই নেই, হাওয়াও দিচ্ছে। এখন ভিজে জামা কাপড়গুলো আমি এটা দেখে কি করে ঘরে রাখতে পারি বলো তো, এই খানিক আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রাখলাম, আবারও এখন মেলতে যেতে হচ্ছে। মানে দিনের অর্ধেকটা সময় কাজ করব কি, এই জামা কাপড় একবার তোলা আর মেলা, এই করতে করতেই আমার সারাটা দিন যেন কেটে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যে একটু কাউনের চাল নিয়ে এসো, যদি ও বেলায় আমার পরোটা লুচি কিছুই খেতে ইচ্ছে না করে, তাহলে একটু কাউনের চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি করে নেব, বেশ ভালোই লাগে সেটা খেতে।
তো এখানে 500 গ্রাম মতো নিয়ে এসেছে। তবে জানো তো, আমি না জানি না যে কাউনের চাল জিনিসটা কি। আমি এর আগে কোনোদিন রান্না করিনি, তবে আমাদের বাড়ির যে কাকিমা সে রান্না করে আমাকে দিয়েছিল। খেতে তো অসাধারণই হয়েছিল, তবে এটা যে কি মানে জিনিসটা আসলে কি শস্য সেটাই আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আজকের ভিডিওর কমেন্টে জানিয়ে যেও। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, ভাবলাম সবার জন্যই একবারেই পরোটাগুলো ভেজে নিই। এই এখন কড়াই গরম করলাম, দুটো ভেজে নিলাম, আবার পরে তাতে না কাজের অসুবিধেও হয়ে যায়। তো সেই কারণে ওই একবারেই পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আমি জানো তো, যত তাড়াহুড়োই থাকুক না কেন, গোল করে পরোটা একেবারেই বেলতে এবং ভাজতে একদম পছন্দ করি না। আমার কাছে পরোটা মানে এই রকম তেকোনা পরোটা আমার ভীষণ ভালো লাগে। তাই যত দেরি হোক না কেন, যত সময়ই লাগুক না কেন, আমি প্রত্যেকটা পরোটা কিন্তু ঠিক এইভাবেই তেকোনা করেই বেলে নিই। আর এদিকে গরমে এত কষ্ট হচ্ছে যে কি বলবো, মানে এইরকম যে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এতে করেই যেন গরমটা আরও বেশি করে বেড়ে যাচ্ছে, ভীষণই কষ্ট হচ্ছে। আর ওদিকে আমার বাবানের ম্যাডাম পড়িয়ে গিয়েছে, ও এখন একটু শুয়ে রয়েছে, স্নান হয়ে গেছে। গরম গরম পরোটা ভেজে দুটো ওকে খাইয়ে দেবো, তারপর ও ওদিকে স্কুলে চলে যাবে। চলো আজকেও দুইজনের নাম নিয়ে নেওয়া যাক। বুলটি মণ্ডল তোমার নাম কিন্তু আমি এর আগেও দিয়েছি, আর তার সাথে তনিমা নন্দী। দুজনকেই অনেক ভালোবাসা আমার তরফ থেকে, সবাই ভালো থেকো। এদিকে কথায় কথায় আমার রান্নাটাও আজকের কমপ্লিট, মানে সকালের জলখাবারটা কমপ্লিট হয়ে গেছে। তো পরোটা ভেজে নিয়েছি, তার সাথে আলুর তরকারি রয়েছে, আর তার সাথে রয়েছে সুজি। এদিকে বাবা মায়ের খাবারটাও বেড়ে নেওয়া হয়েছে। চলো এবার ওনাদেরকেও দিয়ে আসি। আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্নাই করব, তাই আজকে ভাবলাম একটু কলাইয়ের ডাল আর তার সাথে আলু পোস্ত করি। আর তোমরা তো জানোই, আলু সেদ্ধ না দিলে আমার শাশুড়ি মায়ের আবার ডাল খাওয়া হয় না, উনি আলু পোস্ত একেবারেই পছন্দ করেন না। আর হ্যাঁ, দুপুরবেলায় একটু পটল ভেজে নেব, ব্যাস। আজকে একেবারেই সিম্পলভাবেই রান্না করছি। নিরামিষ রান্নাবান্না হলে না আমার যেন হাত সরে না, কেন কি জানি। আমার যেদিনকে মাছ রান্না হয়, মানে মাছ যেদিনকে তোমাদের দাদাভাই নিয়ে আসে, আমার না রান্নার এনার্জিটা একেবারেই অন্য লেভেলের থাকে। এর আগেও বলেছি আমার ব্লগে, জানি না কেন নিরামিষ রান্নাবান্না করতে আমার একেবারেই যেন ভালো লাগে না। জানো তো আলু পোস্তটা এখন কিন্তু আমি অন্যভাবেই করি। আমাকে এর আগে আমার পরিবারেরই একজন বলেছিল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সরি, তার জন্য ক্ষমা চাইছি আমি। তোমরা প্রত্যেকেই তো প্রতিদিন কমেন্ট করো, আসলে অনেক দিন আগে আর কি আমাকে তুমি এই টিপসটা বলেছিলে যে আলু পোস্তটা করার সময় মানে আলু ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে আলুটা খানিকক্ষণ সেদ্ধ করে নিতে, তারপর নামানোর আগে পোস্ত দিয়ে কাঁচা তেল দিয়ে নাড়াচাড়া করে তারপর নামাতে বলেছিলেন। তো জানো তো, ঠিক সেইভাবেই এখন আমি আলু পোস্ত রান্না করি। আর এতে করে দেখেছি আলু পোস্তর স্বাদ সত্যিই অনেকটা ভালো লাগে, মানে জলে বেশি পোস্ত ফুটলে নাকি স্বাদ লাগে না। আগে এটা বুঝতাম না, আমি ভাবতাম হয়তো আমি আলু পোস্ত খুব একটা ভালো পারি না, কিন্তু জানো তো তোমার টিপসটা ফলো করার পর থেকে এখন আলু পোস্ত সত্যিই খেতে কিন্তু ভালো হয়। আর পোস্তর যে টেস্ট সেটা কিন্তু এক্স্যাক্টলি ওই রকমই থাকে। আমার তো মনে হয় শেখার কোনো শেষ হয় না, এমনকি শেখার কোনো বয়সও হয় না। জীবনের যে কোনো সময় যে কোনো কিছু শেখা যায়, আর প্রতিনিয়তই তো আমরা কিছু না কিছু শিখে চলেছি, তাই না? ভাতটা মার ঝরাতে দিয়ে নিয়েছি, এদিকে বিউলির ডাল ভেজে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে, আর এদিকে আমার পোস্তটাও নামানো হয়ে গেল। জানো তো, পটলটা ভেজে পোস্ত করলে না পোস্তর রঙটা কেমন যেন কালো হয়ে যেত, সেই কারণে আমি পটল ভাজিনি, আগে পোস্তটাই করে নিলাম। পটলটা একেবারে গরম গরম ভেজেই বরঞ্চ সবাইকে খেতে দেবো। এর আগে তো তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি মৌরি গুঁড়ো করে রেখেছি, আর এটাতে না সত্যিই আমার কিন্তু বেশ সুবিধা হয়। আর আদা একটু বেশি করেই ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম। তো আমি করেছি কি, 1 চামচ আদা নিয়ে তার সাথে 1 চামচ মতো মৌরি গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে খানিকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর কত সুন্দর দেখো একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমাকে আলাদা করে আর মৌরি আদা কিছুই বাটতে হলো না। তো এইবার ডালের মধ্যে আমি সমস্তটা মিশিয়ে দিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে করে ফোড়ন দিয়ে প্রেশার কুকারের মধ্যেই ঢেলে দিলাম, আর প্রেশার কুকারের মধ্যেই ফুটিয়ে তারপর নামিয়ে নেব।
সংসার করতে করতে অভিজ্ঞতা কিন্তু হয়েই যায়, কত কিছু যে শিখেছি এবং কত কিছু যে নিজের মাথা থেকেও বার করেছি। এই যেমন এই মৌরি আদা বাটার ব্যাপারটা, মৌরিটা এরকম গুঁড়ো করে রেখে কত যে সুবিধা হয়েছে আমার। তো এরকম টুকটাক কাজগুলো করতে থাকি, আর সংসারের কাজগুলোও যেন খুব সহজে হয়ে যায়। তো এদিকে না তোমাদের দাদা ভাইয়ের জন্য ইসবগুলের ভুসি গুলিয়ে দিলাম। আমি শরবতটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে ইসবগুলের 1 চামচ ভুসি দিয়ে নিয়ে সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে নিলাম। রাত্রেবেলায় জানি যে ইসবগুলের ভুসি খায়, কিন্তু তোমাদের দাদাভাই না রাত্রে যদি খায় ও ঠান্ডা লেগে যায়, সেই কারণে ও রাত্রে খায় না, এই দুপুরের সময়টাতে খেয়ে নেয়। ছোট্ট কড়াইটার মধ্যেই পটলগুলো ভেজে নিচ্ছি, আর খানিক বাদেই তো বাবা মাকে খেতে দিয়ে নেব। আমি সকালবেলায় ঠিক একটা পরোটা খেয়েছিলাম, তারপর বাবান তো স্কুলে চলে যায়, আর বাবান বলে গিয়েছিল যে সে দুপুরবেলায় এসেও পরোটাই খাবে। তো এইদিকে দেখো আমার 3খানা পরোটা রাখা রয়েছে, যেগুলো আমি সকালে খাইনি, একটাই খেয়েছি, তো সেগুলোও এখন গরম করে নেব। আর বাবান একটু বাদেই চলে আসবে, তোমাদের দাদাভাই আনতে গেছে, তো এই ফাঁকে আমি না পরোটা ভেজে নিচ্ছি। যেহেতু ও দুপুরে বলেছে ভাত খাবে না, পরোটা খাবে, রাত্রে ভাত খাবে, সেই কারণে গরম গরমই ভেজে নিচ্ছি। আমরাও এমনটা করতাম জানো তো, যেদিন যেদিন বাড়িতে লুচি পরোটা হতো ছোটোবেলায়, তখন মায়ের সাথে আমরাও পালনই করতাম। তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছিল বলে বাসনগুলো তুলে রেখেছি, আর তোমাদের দাদাভাই এই সবে মাত্র খেয়ে বাবানকে আনতে গেল, বাসনগুলো তোলার সময় পায়নি, তো তুলে নেব। এদিকে ঝিরিঝিরি আবার বৃষ্টিও খানিক আগে হয়ে গেল। তো চলো সমস্ত পরোটাগুলো ভেজে নিই, তারপর বাবান আসলে ও আমি দুজনেই একসাথে খেয়ে নেব। আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, আজকে আর মনে হচ্ছে না ব্লগটা এর থেকে বেশি বড় করি, তো সেই কারণেই না ব্লগটা আমি এইখানেই শেষ করছি। প্রতিদিনই তো রাত পর্যন্ত তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, আজকে না হয় দুপুরেই শেষ করলাম, বিকেলে শেষ করলাম। তাহলে চলো আজকে এইখানেই শেষ করলাম, আগামী দিন আসছি নতুন একটি ব্লগের সাথে। আর হ্যাঁ, আগামী দিনের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু আমাদের বাড়ির বিপত্তারিণী পুজো হবে, তো সেই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। অপেক্ষায় থেকো, ভালো থেকো।